একটা ব্যাপার চিন্তা করুন তো, দেশের অন্যতম বড় একটা ছাত্র সংগঠন এমন এক সংকটে পড়েছে যে তার মূল দলই তাকে বলছে, শোনো, যদি টিকে থাকতে চাও তাহলে তোমাদের সবচেয়ে বড় যে প্রতিপক্ষ তাকে নকল করো। শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু এখন ছাত্রদলের বাস্তবতা। চলুন এই কৌশলের ভেতরের গল্পটা একটু জেনে আসি। আর এই সংকটটা কিন্তু কোনো সাধারণ সংকট না। খোদ সূত্রগুলোই বলছে সারা দেশে মহাসংকটে পড়েছে ছাত্রদল। শুধু এই একটা লাইনে কিন্তু পুরো পরিস্থিতিটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই মহাসংকট আসলে কতটা গভীর? তো প্রথমেই দেখা যাক এই মহাসংকটের চেহারাটা আসলে কেমন। ঠিক কি কি কারণে ছাত্রদলের মতো একটা সংগঠন আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে? দেখুন, এই অবস্থাটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা অনেকটা চক্রের মতো। শুরুটা হয় ক্যাম্পাস থেকে, যেখানে তাদের প্রভাব বলতে গেলে প্রায় নেই। এর সাথে যোগ হয়েছে সাংগঠনিক দুর্বলতা আর নিজেদের ভেতরের সদিদ কোন্দল। আর এই সব কিছুর ফল কি? একের পর এক ব্যর্থতা, যেখান থেকে সংগঠনটা আর বেরিয়ে হতে পারছে না। কিন্তু ঠিক যখন সবাই সংগঠনটির পতন দেখছিল, তখনই মূল দল বিএনপি এমন একটা চাল দিল যা কেউ কল্পনাও করতে পারেনি। তারা একটা নতুন নির্দেশনা দিল, যা শুনে অনেকেই অবাক। আর সেই নির্দেশনাটা হলো, যদি টিকে থাকতে হয়, ছাত্রদলকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মানে শিবিরের সাংগঠনিক পদ্ধতি ফলো করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা কোনো ছোটখাটো পরিবর্তন না। এটা নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য একটা আমূল কৌশলগত পরিবর্তন। কিন্তু প্রশ্ন হল, এত সংগঠন থাকতে শিবির কেন? তাদের সাংগঠনিক মডেলে এমন কি আছে যা বিএনপির কাছে এতটা আকর্ষণীয় মনে হলো? চলুন সেই মডেলটাই একটু ভালো করে দেখা যাক। যারা বিশ্লেষণ করেন তারা বলেন, শিবিরের সাফল্যের পেছনে মূলত 4টা জিনিস কাজ করে। প্রথমটা হলো কঠোর শৃঙ্খলা। এরপর আসে ধাপে ধাপে নেতৃত্ব তৈরি করা, যাতে সংগঠনে নেতার অভাব না হয়। এর সাথে চলে আদর্শিক ট্রেনিং, যা সবাইকে একসুতোয় বেঁধে রাখে। আর সবশেষে এই সব কিছু মাঠে কাজে লাগানো হয় একতাবদ্ধ হয়ে। এই 4টা জিনিস মিলেই তাদের একটা শক্তিশালী সংগঠনে পরিণত করেছে। তো কাগজে কলমে প্ল্যানটা তো দারুণ মনে হচ্ছে, তাই না? কিন্তু আসল প্রশ্ন হলো, একটা সংগঠনের মডেল কি চাইলেই আরেকটা সংগঠনের ওপর বসিয়ে দেওয়া যায়? ব্যাপারটা কি আসলেই এত সহজ? আর এই সহজ প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জটার মুখোমুখি হই, বাস্তবায়ন। কারণ থিওরি আর রিয়ালিটির মধ্যে এখানেই একটা বিশাল ফারাক তৈরি হয়ে যায়। সমস্যাটা ঠিক এখানেই, কারণ এই দুটো সংগঠনকে এক করে ভাবার কোনো উপায়ই নেই। একদিকে শিবিরের ভিত্তি হলো একটা নির্দিষ্ট ধর্মীয় আদর্শ, যা তাদের কঠোর শৃঙ্খলা ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে ছাত্র দল হলো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে নানা মতের তরুণরা এক হয়। মানে দুটোর গোড়া বা ফাউন্ডেশনই কিন্তু একদম আলাদা। তাহলে মূল সংঘাতটা কি দাঁড়ালো? একটা রাজনৈতিকভাবে বৈচিত্র্যময় দলের উপর একটা ধর্মভিত্তিক কাঠামো চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ছাত্রদলের ভেতর থেকে অনেকে বলছেন, এই চেষ্টা সফল তো হবেই না, বরং এটা সংগঠনের যে একটা মৌলিক পরিচয় আছে সেটাকেই হয়তো ধ্বংস করে দেবে। তাহলে প্রশ্ন আসে, এত চ্যালেঞ্জ জেনেও বিএনপি কেন এই প্ল্যানটা নিয়ে এগোতে চাইছে? কারণ তাদের আসল লক্ষ্য শুধু ছাত্রদলকে বাঁচানো না, বরং মূল দলের যে রাজনৈতিক আন্দোলন সেটাকে শক্তিশালী করার জন্য ছাত্রদলকে বাঁচানোটা জরুরি। তাদের মতে বড় রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে হলে একটা শক্তিশালী ছাত্র সংগঠন থাকাটা অপরিহার্য। সব মিলিয়ে ছাত্রদল এখন একটা খুবই কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। তাদের সামনে পথ একটাই দেখানো হচ্ছে, কিন্তু সেই পথের ভবিষ্যৎ কি তা কেউ জানে না। আর এটাই আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে জন্ম দেয়। তাহলে শেষ প্রশ্নটা হলো, শিবিরের পদ্ধতি ধার করে ছাত্রদল কি সত্যি সত্যি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এই চেষ্টা তাদের নিজেদের ভেতরের বিভেদ আর আদর্শের লড়াইকে আরও বাড়িয়ে দেবে আর তাদের পতনের দিকেই ঠেলে দেবে? এর উত্তরটা বোধহয় একমাত্র সময় দিতে পারবে।